সকল শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে আজ আমাদের নিবেদন একটি থ্রিলার ধর্মী ঐতিহাসিক উপকথা। বাস্তবতার শহরে চুন সুড়কির গন্ধ পেরিয়ে ঘুরে আসি চলুন অন্য একটা ঘোরার জায়গা থেকে। ডুবে যাই মাটির গন্ধে, নদীর কলতানে, ভালোবাসার সুরে আর একটা অন্য রকমের ফ্যান্টাসির জগতে। লেখিকা পায়েল বিশ্বাসের জন্ম বেহালায়। 2020 সালে বিভিন্ন গল্প সংকলনে লেখার মাধ্যমে তার আত্মপ্রকাশ। তার লেখা পাঠক মনকে আকুল করে তুলেছে বহুবার বহুভাবে। বর্তমানে ওনার লেখা গল্পের ওপরে ইউটিউবে ভিন্ন স্বাদের অডিও স্টোরিও আছে। আমাদের আজকের উপস্থাপনা ওনার লেখা রাজকুমারী কীরা গল্প অবলম্বনে বন্য রূপকথা। সাবস্ক্রাইব করার মাধ্যমে আমাদের আরও অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করুন সকলে। আজকের গল্প পাঠে অনুশ্রী এবং ব্রতদীপ। বিভিন্ন চরিত্রে অনিন্দিতা, অনন্যা, পিনাকি, সায়ন্তন, সুপ্রিয়, তন্দ্রা, ইরাবতী, রৌনক, অভিজিৎ, রাকিব এবং অনুশ্রী। চটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মাধ্যমে যুক্ত হয়ে যান আমাদের সাথে। শুরু হচ্ছে আমাদের আজকের নিবেদন, বন্য রূপকথা। অনেক দিন আগেকার কথা। আমাদের ভারতবর্ষ তখন স্বাধীন। ইংরেজ তো দূরস্থ। কোনো মুঘল শক হুন ভারতবর্ষের উপর তখনও থাবা বসাতে পারেনি। ভারতবর্ষে তখনও ছিল শান্তি বিরাজমান। অবশ্য রাজ্যগুলোর মধ্যে ছোটখাটো যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো, নিজেদের আধিপত্য বিস্তারের তাড়সে। এই রকম সময় পূর্ব ভারতের হিমালয় পর্বতের পাদদেশে অবস্থান করতে থাকা একটি ছোট রাজ্য ও সেই রাজ্যের রাজকুমারী কীরাকে নিয়েই আমাদের এই গল্প। কিন্নর প্রদেশের রাজকুমারী কীরা। কিন্নর অতিশয় একটি ছোট রাজ্য, যথেষ্ট সম্পদশালীও বটে এ রাজ্য। প্রজাদের অবস্থাও সচ্ছল। রাজা উন্নর ও রানী নিন্নার একমাত্র কন্যা সন্তান কীরা। বিয়ের অনেক বছর পরও কোনো সন্ততি না হওয়ার ফলে রাজা রানীর সাথে যখন পুরো রাজ্যই শোকগ্রস্ত, তখন এক মহান মুনির আশীর্বাদে রাজকুমারী কীরার জন্ম হয়েছিল রানীর কোলজুড়ে। ছোটবেলা থেকেই কীরা অকুতভয়, দয়ালু এবং অবর্ণনীয় বুদ্ধিমত্তার অধিকারিণী। গাত্রবর্ণ, দুধে আলতা, মায়াবী টানা টানা আঁখি দুটি জুড়ে দুষ্টুমি ও ব্যক্তিত্বের ঝিলিক খেলা করে সর্বদাই। সঙ্গী বলতে সেনাপতি উচ্চিরের ছেলেমেয়েরা। সেনাপতি উচ্চির বড়ই রহস্যময় মানুষ। রাজা উন্নর অনেক বছর আগে এই রাজ্যের পিছনে যে বিশাল অরণ্য আছে সেখানে শিকারে গিয়েছিলেন। সেখানে হঠাৎ দেখতে পেয়েছিলেন একজন মানুষ দুটি শিশুকে বুকে জড়িয়ে ছুটছে, আর তাদের পিছনে অনেক নেকড়ে তাড়া করে যাচ্ছে। রাজা ও তার সৈন্যবাহিনী নেকড়েদের উপর ঝাঁপিয়ে পড়ে তাদের হাত থেকে সেনাপতি উত্তীর ও শিশু দুটিকে বাঁচান। অবশেষে উত্তীরকে প্রাসাদে নিয়ে আসেন সকলে মিলে। জানতে চেয়েছিলেন তাদের ওই পরিস্থিতির হেতু। তখন উত্তীর এক রহস্যময় কাহিনী ব্যক্ত করেছিলেন রাজামশাইয়ের কাছে।
এবং ছেলেমেয়ে দুটির জন্মরহস্য বিস্তারে বলেছিলেন। রাজা সেসব কিছু শোনা মাত্রই কথা দেন কথাগুলো গোপন রাখার। রানীমা রাজকুমারী কীরার সাথে সাথে বাচ্চা দুটিকেও নিজের সন্তান স্নেহে লালন পালন করতে থাকেন। উচ্ছির এর উপর বিভিন্নভাবে রাজাকে এবং রাজ্যকে শত্রুর হাত থেকে বাঁচিয়ে সেনাপতির পদে উন্নীত হন। তার ছেলেমেয়ে দুটি রাজকুমারীর সবচেয়ে প্রিয় বন্ধু ও সহচর। মেয়েটি অসামান্য সুন্দরী, কিন্তু ছেলেটি একটু অদ্ভুত ধরনের। লম্বা চওড়া বলিষ্ঠ গড়ন তার, মুখটি সামনের দিকে সূচালো, ছোট ছোট নীল চোখ দুটো নেকড়ে বাঘের মতো জ্বলজ্বল করে। মেয়েটির নাম তিন্নি ও ছেলেটির নাম জিন্টু। এই তিনটি শিশুর পড়াশোনা, অস্ত্রশিক্ষা সব একসাথে। তিন্নি অশ্বি চালনায় খুব পারদর্শী। কীরা ধনুর্বিদ্যায় অশ্বি চালনা থেকে শুরু করে বিভিন্ন অস্ত্রে যেমন পারদর্শী, তেমনি গান ও চিত্র রচনাতেও সমান দক্ষতা তার। এছাড়া তার এক অলৌকিক ক্ষমতা আছে যা ক্রমশ প্রকাশ্য। জিন্টুর গায়ে অসম্ভব জোর। এমনি খুব শান্ত, কিন্তু যখন রেগে যায় তখন পুরো নেকড়ে বাঘের মতোই হিংস্র হয়ে ওঠে সে। পারলে কাউকে সামনে পেলে ছিঁড়ে খায় যেন। এই অবস্থায় একমাত্র কীরাই পারে ওকে শান্ত করতে। কিন্নর রাজ্যের পশ্চিম দিকের অরণ্যটি বড়ই রহস্যময়। শান্ত্র নদী দ্বারা কিন্নর রাজ্য থেকে সেই অরণ্য বিচ্ছিন্ন হয়ে রয়েছে। এইখানেই সেনাপতি উত্তরীরের সাথে প্রথম দেখা হয়েছিল রাজামশায়ের। রাজা অন্যর পরবর্তীতে নিয়ম করে এই অরণ্যে প্রবেশ নিষিদ্ধ করে দিয়েছিলেন। এই শান্ত্র নদীর একটি শাখা নদী পূর্ব দিকে প্রবাহিত হয়ে পড়েছে। এর অপর প্রান্তে রেভা নামে একটি মিত্র রাজ্য রয়েছে। এই রাজ্যে দুই রাজকুমার, রিচানু, রিচি ও একমাত্র রাজকন্যা রিভি। রাজকন্যা রিভি রাজকুমারী কীরার প্রিয় সখী। বসন্তের ছোঁয়া নাকি রহস্যের সূত্রপাত? বসন্তকাল উপনীত, রাজকুমারী কীরা এখন অষ্টাদশী। অজানা অচেনা রহস্যের দিকে তার বড়ই কৌতূহল। পশ্চিম দিকের অরণ্যের গভীরে যাওয়ার খুব ইচ্ছা তার, কিন্তু এক হলো রাজার আদেশ, তার উপর দুই হলো সহচরের পাহারায় কিছু করবার উপায় নেই। এই নিয়ে আজ সকালে তিন্নি ও জিন্টুর সাথে খুবই বাদানুবাদ হয়েছে রাজকুমারী। তাই রাজ্যের পূর্ব দিকে নদীর তীরে চুপ করে বসে আছে সে। নদীর অপর প্রান্তে অবস্থান করে আছে রেভা রাজ্য। সেখানকার রাজকুমারী রিভির বিবাহ। আমন্ত্রণপত্র এসেছে। পরশু কীরা, তিন্নি, জিন্টু এবং পিতৃতুল্য সেনাপতি উত্তরীর রওনা দেবে সে রাজ্যে রিভির বিবাহ উপলক্ষে। রাজকুমারী রিভি তার অন্যতম সুখী। তার দুই দাদার সাথেও ভালো পরিচয় আছে রাজকুমারীর, বিশেষ করে বড় রাজকুমার রিচানু। হঠাৎ কীরার মনে হলো নদীর অপর প্রান্তের অরণ্য থেকে কেউ তার উপর নজর রাখছে। মনটা চঞ্চল হয়ে উঠল সেই ক্ষণেই। এদিক ওদিক তাকালো সে নিশ্চিত কেউ তাকে দেখছে। কীরার এই অদ্ভুত ক্ষমতা, তার ষষ্ঠ ইন্দ্রিয়। কেউ যদি তার সামনে কোনো কথা লুকায়, মিথ্যা বলে বা তার কোনো রকম ক্ষতি করবার চেষ্টা করে, তবে তার এই ষষ্ঠ ইন্দ্রিয় তাকে সাবধান করে দেয়। ঠিক এই সময় জিন্টু আর তিন্নি খুঁজতে খুঁজতে ওখানে এসে উপস্থিত হয়। তিন্নি বলে ওঠে, কীরা, তুমি এখানে? আর আমরা সারা রাজ্য তোলপাড় করে তোমায় খুঁজে চলেছি। কীরা দূরে অরণ্যের দিকে তাকিয়ে আছে দেখে জিন্টু জিজ্ঞেস করে ওকে, কি হয়েছে? ওই অরণ্য থেকে কেউ আমার উপরে নজর রাখছে। কিছুটা অন্যমনস্কভাবে উত্তরটা দিল কীরা। তিন্না এগিয়ে এসে কিছু বলতে গেলে জিন্টু বলে উঠল, কীরা কখনো মিথ্যে কথা বলে না।
ওখানে কিছু সমস্যা নিশ্চয়ই আছে। বলে চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস টেনে কোনো কিছুর ঘ্রাণ নিল সে। অদ্ভুত এক জান্তব গন্ধ অনুভব করল চিন্টু। জিন্টুর প্রবল ঘ্রাণ শক্তির কথা কেবলমাত্র তিন্নি আর কীরা জানে। এক রহস্যময় জান্তব শক্তি সর্বদা নজরদারি করছে কীরার ওপর। জিন্টুর কথায় কীরা মুখ ফিরালো, স্থির দৃষ্টিতে ওদের দিকে তাকালো। পরক্ষণেই বলল, পরশু রেভা রাজ্যে প্রবেশ করেই এর রহস্য ভেদে সচেষ্ট হতে হবে। কিন্তু এই ব্যাপারে ব্যস্ত থাকলে আরেকজন তো তাহলে কেঁদেই যাবে। মানে? মানে বড় রাজকুমার রিচানুর কি হবে তাহলে? তিনি তো রাজকুমারীর আসার পথের দিকে অধীর আগ্রহে দৃষ্টি নিক্ষেপ করে আছেন। অমন কথা মুখে আনবি না আর। বসন্তের লালিমা রক্তাভ করে দিল কীরার গাল দুটিকে। যতবার রিভির সাথে সাক্ষাৎ করতে রেভা রাজ্যে গেছে, ততবারই রাজকুমার রিচানুর মুগ্ধ দৃষ্টি তার হৃদয়ের উপরটা ছুঁয়ে গেছে আলতোভাবে। না, তেমন কথা হয়নি রাজকুমারের সাথে। কীরা তো এক উদ্দাম ঝড়, তার সাথে নিশ্চিন্তে কথা বলে এমনকার সাধ্যি আছে? রাত তখন খুব গভীর। কীরার ঘুম ভেঙে গেল দূর থেকে আগত এক নেকড়ের বীভৎস গর্জনে। ধরপর করে উঠে বসে নদীর তীরের দিকে যে বাতায়ন আছে সেদিকে গেল। দূরে নদীর ওপার থেকে নেকড়ের গর্জন ভেসে আসছে, সেই সাথে নদী বয়ে যাওয়ার কুলকুল শব্দ আর বাতাসের ক্ষীণ ধ্বনি। হঠাৎ কীরা দেখল তার পিতার কক্ষে আলো প্রজ্বলিত হয়ে রয়েছে এত রাতেও। দুয়ার খুলে বেরোতে গিয়ে দেখল সে, সেই কক্ষ থেকে গম্ভীর মুখে সেনাপতি উচ্চির বেরিয়ে গেলেন। কীরা অবাক হয়ে নিজের মনেই বলে উঠল, এত রাতে সেনাপতি পিতার কক্ষে? কি ঘটনা? কীরা তার পিতার ঘরে প্রবেশ করল তৎক্ষণাৎ। তাকে দেখে তার পিতা চমকে উঠে ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, এ কি মা, এত রাতে তুমি এখানে? কি হয়েছে তোমার? ঘুম আসছে না? না পিতা, ঘুমিয়েই ছিলাম আমি। হঠাৎ নেকড়ের গর্জনে ঘুম ভেঙে গেল। তারপর দেখি সেনাপতি উত্তরীর মহাশয় আপনার কক্ষ থেকে বের হলেন। কোনো সমস্যা হয়েছে কি? রাজামশাইয়ের মুখ গম্ভীর হয়ে গেল প্রশ্নটাতে। রানীমা চিন্তান্বিত মুখে রাজার দিকে চাইলেন বার কয়েক। ও কিছু না মা, তোমাদের রেভা রাজ্যে যাওয়ার বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম। রানীমা এবার মেয়ের দিকে এগিয়ে এসে বললেন, মা, যাও, তুমি তোমার কক্ষে ঘুমাও নিশ্চিন্তে। এখন কোনো প্রশ্ন জিজ্ঞেস করো না, শুধু একটা কথা দাও, এইভাবে রাতে নিজের কক্ষ থেকে বেরোবে না একা একা। যাও। রাজকুমারী অবাক হলো, কিন্তু তখনই কিচ্ছু না বলে নিজ কক্ষে ফিরে গেল। পরদিন এই বিষয় নিয়ে আর জিন্টুর সাথে কথা বলছিল সে। তিন্নি শুনেই বলে উঠল তাকে, কেন জানি না, মনে হচ্ছে যত রহস্য ওই রেভা রাজ্যেই আছে। ওখানে গেলেই সব রহস্য ভেদ হবে। বাকি দুজন এই কথাতে সম্মতি প্রকাশ করল দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই।
সময় আগত। সেনাপতি উত্রির তিন্নি, জিন্টু ও কীরা প্রস্তুত হলেন রেভা রাজ্যে যাত্রার জন্য। সেনাপতি গোপনে তার অস্ত্রশস্ত্র সঙ্গে নিলেন। এই কথা শুধু তিন্নি আর জিন্টুই জানল কেবল। সেনাপতি উত্রিরকে খুব চিন্তিত দেখাচ্ছিল। বারবার জিন্টুর দিকে তাকাচ্ছিল তিনি। জিন্টুকে অস্থির অস্থির লাগছিল খুব। নদীবক্ষে যখন বিশাল রাজবজরা ভাসছিল তখন কীরা জিন্টুকে তার অস্থিরতার কারণ জিজ্ঞেস করলে জিন্টু উত্তর দিল, আমার মনে হচ্ছে কোনো আপনজনের সাথে খুব শীঘ্র সাক্ষাৎ হবে। দ্বীপ্রহরের ঠিক আগেই সময় মতো নদীর অপর প্রান্তে রেভা রাজ্যে ওদের বজরাখানি এসে ভিড়ল। রাজকুমারীদের স্বাগত জানাতে রেভা রাজ্যের রাজা ও ছোট রাজকুমার রিচি এসে উপস্থিত হয়েছেন। মহা সমারোহে তাদের বরণ করা হলেও কীরা লক্ষ্য করল রাজা ও রিচির মুখমণ্ডলদ্বয় ঈষৎ চিন্তান্বিত। শুধু তাই নয়, রিচানু আসেনি। যতবার কীরা এই রাজ্যে এসেছে প্রতিবার হাজার সূর্যের আলো চোখে মুখে নিয়ে রাজকুমার রিচানু সবার আগে ছুটে আসতেন, এবং তা অবশ্যই কীরার জন্য। কীরার মন কুগাইল, রিচানুর কিছু হয়নি তো? প্রাসাদে প্রবেশ করার সাথে সাথেই রাজকুমারী রিভি ছুটে এসে কীরাকে জড়িয়ে ধরল। প্রতিবার এখানে রিভি, কীরা, তিন্নি একই কক্ষেই থাকেন। এবারেও তার ব্যতিক্রম হয়নি। কিন্তু এবারে জিন্টুর থাকার ব্যবস্থা তাদের পাশের কক্ষেই হয়েছে। সেনাপতি উত্রিরও থাকার ব্যবস্থা রাজামশাইয়ের পাশের কক্ষে হয়েছে। আশ্চর্য হল কীরা। আরও আশ্চর্যের কথা, দ্বীপ্রহরে আহারের সময়ও রিচানু এলো না। লজ্জায় কীরা কাউকে কিছুমাত্র জিজ্ঞেসও করতে পারছে না। কিন্তু তিন্নি তার মনের কথা ঠিক পড়ে ফেলল। রাজকুমারী রিভিকে রিচানুর অনুপস্থিতির কথা জিজ্ঞেস করল সে। রিভি জানালো কক্ষে গিয়ে সে সবটা বলবে তাকে। আহারের পর রিভির কক্ষে প্রায় সবাই জমায়েত হলো। কি ব্যাপার বলো তো রিভি, এসে থেকে এই সব কেমন অদ্ভুত লাগছে। তোমার বিয়ে, কোথায় আনন্দে মেতে থাকবে সবাই, তা নয় সবার মুখ চিন্তান্বিত। কি হয়েছে বলবে? আর বড় রাজকুমার রিচানুই বা কোথায়? কীরার প্রশ্নের উত্তরে রিভি মাথা নিচু করে রইল কিছুক্ষণ। তারপর উত্তর দিল, এক পক্ষকাল হবে। শুরু হয়েছে সব যত অদ্ভুত ঘটনা এই রাজ্যে। হঠাৎ হঠাৎ করে নিষিদ্ধ অরণ্য থেকে ভেসে আসে বিভৎস নেকড়ের গর্জন। তারপর থেকে শুরু হয় এ রাজ্যে মানুষের অন্তর্ধান। অরণ্যে কাঠ কাটতে গিয়ে পর পর কাঠুরেরা নিরুদ্দেশ। পাহারার ব্যবস্থা হলো, রাজকুমাররা দায়িত্ব নিল। কিন্তু গত পূর্ণিমায় যখন বড়দাদা ছোটদাদার সাথে পাহারা দিচ্ছিল, ছোট রাজকুমার রিচি রিভিকে থামিয়ে বলল, এবার আমি বলছি। আমি আর দাদা পাহারা দিচ্ছিলাম। তখন রাত অনেক, চারিদিক পূর্ণিমার আলোয় আলোকিত। হঠাৎ হঠাৎ নেকড়ের গর্জন শুনতে পেলাম আমরা দুজন। রাজ্যের উত্তরে যেখানে শান্ত নদীর শাখা নদীটি বেরিয়েছে, ঠিক সেই সংকীর্ণ খাতের দিক থেকে ভেসে আসছিল আওয়াজ। বারণ করা সত্ত্বেও দাদা ঘোড়া ছুটিয়ে দিল সেদিকে। চাঁদের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি দাদা পিছু নিলাম সময় থাকতে, কিন্তু সংকীর্ণ খাতের দিকে গিয়ে দাদাকে দেখতে পেলাম না, শুধু ঘোড়াটাকে দেখতে পেলাম। কিন্তু অরণ্যে প্রবেশ নিষিদ্ধ বলে প্রবেশ করলাম না। তাড়াতাড়ি প্রাসাদে ফিরে পিতাকে সবটা জানালাম। তার অনুমতি নিয়ে সৈন্যবাহিনী নিয়ে অরণ্যে দাদা সন্ধানে যাওয়া হলো। তখন প্রায় ভোর, কিন্তু দাদাকে পেলাম না আমরা কেউ। ভারাক্রান্ত মনে প্রাসাদে ফিরতে জানতে পারলাম দাদা ফিরে এসেছে। দাদাকে যখন এই বিষয়ে জিজ্ঞেস করলাম
তখন কিছুই তো বলল না, উপরন্তু অরণ্যে প্রবেশের জন্য খুব বকাবকি করলো আমায়। জিন্টু জিজ্ঞেস করে উঠল, তারপর? এরপর থেকে দাদার মধ্যে পরিবর্তন দেখা গেল। সারাদিনে প্রায় কিছুই খায় না, ঘরের বাইরেও বেরোয় না তেমন, এমনকি ওর কক্ষে প্রবেশও করতে দেয় না। সন্ধ্যের পর দাদাকে বেশিরভাগ সময় কক্ষে পাওয়াই যায় না, কোথায় যে যায়। রিভির কথা শেষ হতে না হতেই রিচানু ওই ঘরে প্রবেশ করে। এক রাশ কালো এলোমেলো চুল, পাথর দিয়ে যেন তৈরি তার দেহ। ভাষা ভাষা গভীর কালো চোখের দিকে তাকালে যে কোনো নারী তার প্রেমে পড়ে যাবে। সবার দিকে হাসি মুখে তাকালো সে। কিরার দিকে তাকালে কিরা সেই মুগ্ধ দৃষ্টির মধ্যে বিষণ্ণতার ছোঁয়া পেল আজ প্রথমবার। কিরার মনে হল রিচানু ভালো নেই, ভয়ানক বিপদ ঘটে গেছে ওর সাথে। কথা বলতে বলতে রিচানু বারবার কিরার দিকে তাকাচ্ছিল, যেন কিছু বলতে চাই সে। তিন্নি ব্যাপারটা বুঝতে পেরে মুচকি মুচকি হাসতে লাগলো। রিভিও বুঝতে পেরে বলল, আচ্ছা দাদা, আমরা তো ব্যস্ত থাকবো, তুমি বিকালে ক্ষীরাকে একটু নদীর ধারে ঘুরিয়ে নিয়ে এসো তো। রিচানু যেন এটাই চাইছিল, তার প্রিয়তমাকে একান্তে পেতে চাইছিল। হেসে সম্মতি দিয়ে কক্ষ পরিত্যাগ করল। রিচানু চলে গেলে রিভি, তিন্নি, রিচি সবাই মিলে আসন্ন সাক্ষাৎকার নিয়ে কিরার সাথে হাসি মশকরায় মেতে উঠল। মনে হলো যেন আবার রাজপ্রাসাদ আনন্দে ভরে উঠেছে। কিন্তু জিন্টুর মুখ গম্ভীর। রিচানুর গা থেকে একটা জান্তব গন্ধ পেয়েছে সে। শুধু তাই নয়, ওর চোখের দৃষ্টিটাও কেমন যেন কিছু পাওয়ার কামনায় ধকধক করে জ্বলছে। ফের অন্যমনস্ক হয়ে গেল চিন্টু। বিকেলের রক্তিম আভা চারিদিকে ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই। নদীর চঞ্চল জলে আকাশের লাল আভার খেলা, বড় মনোরম পরিবেশ। মৃদুমন্দ বাতাস বয়ে চলেছে আপন বেগে। নদীর ধারে দাঁড়িয়ে আছে রিচানু ও কিরা, দুজনেই নীরব। রিচানু কিছুক্ষণ চুপ করে থাকার পর কিরার আঙুলের মধ্যে নিজের আঙুল জড়িয়ে নিল সহজে। কিরার সারা শরীর যেন কম্পিত হয়ে উঠল সেই বিশেষ স্পর্শের সান্নিধ্যে। আপেলের মতোই তার গাল দুটি লজ্জায় লাল হয়ে উঠল। রিচানু বলল, অনেক দিন হয়ে গেল তোমায় বলা হয়নি, আজ সেই না বলা কথাটাই তোমায় বলতে চাই। এই বলে কিরার কাঁধে হাত দিয়ে নিজের মুখোমুখি দাঁড় করালো তাকে। দু হাতে মুখটা ধরে বলল, আমায় বিবাহ করবে রাজকুমারী? কিরা তৎক্ষণাৎ সম্মতি দিল স্মিত হাসির মাধ্যমে। রিচানু কিরাকে জড়িয়ে ধরে তার গোলাপি ঠোঁটের কাছে নিজের তৃষ্ণার্ত ঠোঁট এগিয়ে নিয়ে এলো। লজ্জায় কিরা পালাতে চাইল। রিচানু শক্ত করে ওকে জড়িয়ে ধরল আপনা থেকেই। এমন সময় পাশের বৃক্ষরাজির মধ্যে দিয়ে কারো হেঁটে যাওয়ার শব্দ হলো। রিচানু কিরাকে ছেড়ে দিল সঙ্গে সঙ্গে। বুড়ো কুচকে দূরের অরণ্যের দিকে তাকিয়ে রইল। তারপর কিরাকে বলল, রাত হয়ে আসছে, চলো তোমায় বাড়ি পৌঁছে দিই। ওরা চলে গেল, কিন্তু দুজনের কেউ লক্ষ্য করল না গাছপালার মধ্যে দিয়ে একজোড়া চোখ ওদের উপর লক্ষ্য রাখছে তখনও। প্রাসাদে এসে কিরাকে ওর কক্ষে পৌঁছে দিয়ে রিচানু নিজের কক্ষে প্রবেশ করে দ্বার বন্ধ করে দিল। কিরা বসে বসে ওদের সাথে কাটানো সুন্দর মুহূর্তের কথা ভাবতে লাগলো কেবল। এমন সময় তিন্নি আর রিভি কক্ষে প্রবেশ করলে সবাই মিলে ঠাট্টা তামাশা করতে লাগলো। রাতের ভোজন গ্রহণের পর কি মনে হতেই কিরা একবার রিচানুর কক্ষে গেল। আলতো করে হাত দিতেই দ্বার খুলে গেল। কেউ নেই সে কক্ষে।
কাজেই ক্ষীরা কক্ষটি ঘুরে ঘুরে দেখতে লাগলো। কক্ষের একপাশে একটি ইজেল ও তাতে একটি অর্ধ সমাপ্ত ছবি। ভালো করে দেখার জন্য মোমবাতি নিয়ে ইজেলের কাছে গেল। দেখল তারই প্রতিকৃতি অঙ্কন করছে রিচানু, কিন্তু ছবিটিতে লাল রঙের আধিক্য বেশি। যাই হোক, রিচানু কক্ষে নেই। এই সংবাদ দেওয়ার জন্য দ্রুত রিভিকে জানালো কীরা। রিভির কক্ষে বসে স্থির করা হলো কীরা, তিন্নি ও জিন্টু নজর রাখবে রিচানুর উপর। রাতে ও কোথায় যায় তা দেখবেই ওরা। পরের দিন রিভির বিয়ের আচার অনুষ্ঠানেই কেটে গেল। বিকেলের একটু আগে কীরা দূত মারফত খবর পেল রিচানু ওকে নদীর ধারে সাক্ষাৎ করতে বলেছে। বিকেলে কীরা নদীর পাড়ে এসে দেখল আজ যেন রিচানু একটু বেশি অস্থির, খালি দূরের অরণ্যের দিকে তাকাচ্ছে। কীরাকে দেখে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কালকেই আমাদের বিবাহের কথা বলবো পিতাকে। কিন্তু এত শীঘ্র কেন রাজকুমার? না না না, আর অপেক্ষা করতে পারছি না আমি। এবার আমি পিতাকে বলবই। রিভির বিয়ের পরেই যেন আমাদের বিয়েটা দিয়ে দেওয়া হয়। কীরা খুব অবাক হলো। এত তারা কেন? এখনো তো প্রেমই ভালো করে জমে উঠল না, আর বিয়ের জন্য এত শীঘ্রতা? কীরা রিচানুর অস্থিরতার কারণ বুঝে ওঠার আগেই রিচানুর বাহু ডোরে আবদ্ধ হলো। যত যাই হোক কীরা, তুমি তুমি কখনো আমায় ছেড়ে যেও না। রিচানুর এই কথায় কীরা অবাক হয়ে ওর দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ। রিচানুর চোখে ওকে নিজের করে পাওয়ার আকুতি রয়েছে শুধুমাত্র, আর একটা ভয়ের ছায়া ওকে হারিয়ে ফেলার। কীরা রিচানুর বলিষ্ঠ বুকে মাথা রাখল ওকে আশ্বস্ত করতে। রিচানু মুখ নিচু করে কীরার নরম পাপড়ির মতো ওষ্ঠে নিজের ওষ্ঠ ডুবিয়ে দিল। সন্ধে ঘনিয়ে এলো। হঠাৎ দূরের অরণ্য থেকে এক অমানসিক গর্জন ভেসে এলো। রিচানু চমকে কীরাকে ছেড়ে দিল। দ্রুত ঘোড়ার পিঠে উঠে অরণ্য অভিমুখে তীব্র বেগে ঘোড়া ছুটিয়ে দিল। কীরা ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে গেল। তারপর সেও দ্রুত ঘোড়ায় চেপে রিচানুকে অনুসরণ করল। চাঁদের আচ্ছা আলো ঘোড়ার খোড়ের শব্দ লক্ষ্য করে ঘোড়া ছোটালেও ক্রমে কীরা বুঝতে পারল দূরত্ব ক্রমশ বাড়ছে। ক্রমে সে এক জনহীন প্রান্তরে উপনীত হল। একটা কথা বুঝতে পারল যে আর একজন ঘোড়সওয়ার তাকে অনুসরণ করছে। শান্ত নদীর শাখা নদীটি যেখানে সংকীর্ণ হয়েছে সেখানেই উপস্থিত হল। আর একটু এগিয়ে দেখল রিচানুর ঘোড়া দাঁড়িয়ে। অপর প্রান্তে সেই নিষিদ্ধ অরণ্য। কীরা নিজের ঘোড়া থামালো। সাঁতরে নদী পার হয়ে অরণ্যে যাবে কিনা ভাবতে লাগলো। আবার নেকড়ের গর্জন শুনতে পেল। রিচানুর বিপদের আশঙ্কায় কীরা অস্থির হয়ে ঠিক করল অরণ্যে যাবে। যেই ঘোড়া থেকে নামতে যাবে হঠাৎ শুনতে পেল, থামো এবার, আর এগিয়েও না। থামো এবার, থামো আর এগিয়েও না। চুপকে তাকিয়ে দেখে জিন্টু। দ্রুত জিন্টু কাছে এসে বলে, আর এক মুহূর্ত নয় কীরা, আমরা নিরস্ত্র। ওপারের বিপদের সাথে মোকাবিলা করতে পারবো না আমরা। কিন্তু রিচানু ওখানে আছে, ওর বিপদ। না কীরা, ওখানে কোনো বিপদ নেই। কি যাতা বলছো? রিচানুর ঘোড়া এখানে, সে কোথায় গেল তবে? ওখানেই গেছে,
বা কেউ ওকে জোর করে ধরে নিয়ে গেছে। আমার কথা বিশ্বাস করো কিরা, রিজানুর কিচ্ছু হবে না, ও ফিরে আসবে। আমরা সশস্ত্র হয়ে আবার এখানে আসব। কিন্তু আমি অনুরোধ করছি কিরা, আমায় বিশ্বাস করো। কীরা জিন্টুর কথায় বিশ্বাস করল, কারণ সে বুঝতে পারছে হয়তো জিন্টু যা বলছে তাই ঠিক। কিন্তু রিচানু? এক রাশ চিন্তা নিয়ে কীরা জিন্টুকে অনুসরণ করল। সারা রাত দুই চোখের পাতা এক করতে পারল না সে আর। অবশেষে ভোরের দিকে ঘুমিয়ে পড়ল। সূর্যের আলো কীরার মুখ স্পর্শ করতেই ঘুম ভেঙে গেল। কোনো মতে নিজেকে গুছিয়ে দৌড় লাগালো রিচানুর কক্ষের উদ্দেশ্যে। দুয়ার ভিতর থেকে বন্ধ, তার মানে রিচানু ফিরে এসেছে। কখন এলো, কোথায় গেছিল? মনে এক রাশ প্রশ্ন নিয়ে নিজের কক্ষে এলো, কিন্তু মন পড়ে রইল ওই কক্ষেই। কাল রিভির বিয়ের আচার অনুষ্ঠানে সারা দিন কেটে গেল। জিন্টু তীক্ষ্ণ নজর রাখছিল কীরার উপর। কীরা সেটা লক্ষ্য করল। তার জিন্টুর উপর রাগ হচ্ছিল কালোকে অনুসরণ করার জন্য। বিকালে আবার রিচানুর কক্ষে গেল কীরা। তখন কক্ষ উন্মুক্ত। ঘরে প্রবেশ করে দেখল রিচানু অঙ্কনে মগ্ন। কীরার উপস্থিতি টের পেয়ে তার দিকে ফিরল। তুলি রেখে কীরার কাছে এসে জড়িয়ে ধরল। রিচানুর শরীর থেকে নির্গত এক অদ্ভুত গন্ধ কীরাকে আচ্ছন্ন করে ফেলল। আমি কালই পিতাকে বলবো যাতে রিবির বিয়ের পরেই আমাদের বিয়েটা দিয়ে দেন, এই পূর্ণিমার রাতেই। আমি আর তোমায় ছেড়ে থাকতে পারছি না প্রিয়তমা। নিজের করে পেতে চাই আমি তোমায়। রিচানু ওকে স্পর্শ করল। অনেকক্ষণ বাদে কীরা সম্বিত ফিরে পেয়ে রিচানুর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে জিজ্ঞাসা করল, কাল কোথায় চলে গেছিলে রাজকুমার? আমি আর তোমায় খুঁজে পেলাম না ওই নিষিদ্ধ অরণ্যের এপার থেকে। তুমি ওখানে গিয়েছিলে? হ্যাঁ। আর কোনোদিন যাবে না? আমায় অনুসরণ করবে না? কেন রাজকুমার? আমার আমার চিন্তা হচ্ছিল, তোমার বিপদের আশঙ্কা করছিলাম। আমার আমার কিছু হয়নি। তুমি আমায় আর অনুসরণ করবে না, কথা দাও। কীরা কিছুটা অবাক হলো। সে ঠিক আছে, কিন্তু কাল সারা রাত কোথায় ছিলে তুমি? আর ওই নেকড়ের গর্জন? নেকড়ের গর্জন শুনেই সেটার অনুসন্ধান করছিলাম আমি। কথা হতে হতেই এমন সময় দূত এসে খবর দিল রিভির কীরাকে প্রয়োজন। কীরা চলে গেল। সারা রাত জিন্টু আর তিন্নি পালা করে কীরা আর রিচানুর দিকে নজর রাখল। পরদিন রিভির বিবাহের পরই রিচানু কীরার সাথে বিবাহের ব্যাপারে তার পিতার সাথে কথা বললে প্রাসাদের আর এক আনন্দ উৎসব শুরু হয়ে গেল। রাজা উন্নরকে খবর পাঠানো হলো। রাজা উন্নর সত্বর এসে পৌঁছলেন এই রাজ্যে। স্থির হলো আগামী পরশু পূর্ণিমার দিন কীরা আর রিচানুর 4 হাত এক করে দেওয়া হবে। সবাই মহা খুশি হলেও জিন্টু ও সেনাপতি উত্রির কপালে দুশ্চিন্তার বাঁহাজ পড়ল। গভীর রাতে বাসর ঘরে আনন্দ করে কীরা যখন কক্ষে ফিরছিল তখন দেখতে পেল রিচানুর কক্ষের দ্বার খোলা। বাসর ঘরেও তো সে ছিল না। কক্ষে প্রবেশ করে দেখল রিচানু নেই। চুপিসারে নিজ কক্ষে প্রত্যাবর্তন করে নিজ ধনুর্বাণ নিয়ে আস্তাবলে গিয়ে একটা ঘোড়া নিয়ে চুপিসারে বেরিয়ে পড়ল কীরা।
নদীর সেই সংকীর্ণ খাতের ধারে এলো। সাবধানে নদীতে নামল। জল এখানে বেশি নয়, হাঁটু অবধি। নদী পেরিয়ে নিষিদ্ধ অরণ্যে প্রবেশ করল। কাছে কোথাও নেকড়ের গর্জন শোনা গেল। তাও এগিয়ে চলল কীরা। চাঁদের আলোয় সব পরিষ্কার দেখা যাচ্ছে, কিন্তু পুরো অরণ্য কেমন নিস্তব্ধ, যেন কোনো কিছুর প্রতীক্ষায় অরণ্যের প্রতিটি প্রাণী প্রহর গুনছে। কিছুদূর গিয়ে দেখল রিচানুর পোশাকের ঊর্ধ্বাংশ পড়ে রয়েছে একটা ঝোপের মধ্যে। মহা বিপদের আশঙ্কায় দ্রুত এগিয়ে গেল। লক্ষ্য করল না চারিদিক থেকে কতগুলো আবছায়া তাকে অনুসরণ করছে। তাদের হলদেটে হিংস্র চোখ তার উপরই নিবদ্ধ। কিছু দূর এগোনোর পর কি মনে হতে পিছন ফিরে দেখল অন্ধকারে চারিদিক কয়েক জোড়া চোখ জ্বলছে। কীরা প্রমাদ গুনল, হাতে ধনুকে তীর সংযোজন করল। হিংস্র সাপদের দল অন্ধকার থেকে গর্জন করতে করতে বেরিয়ে এলো। চেহারা সাধারণ নেকড়ের থেকে কয়েক গুণ বড়। চোখগুলো তীব্র হিংস্রতায় ধক ধক করে জ্বলছে। সাদা ধারালো দন্তরাজি বেরিয়ে এসেছে, সেখান থেকে টুকটুক করে লালা ঝরে পড়ছে। কীরা তীর চালালো, কিন্তু সেই তীর যে কারো গায়ে বিঁধল না। অবাক হলো কীরা, তাও থামল না। নেকড়েদের বৃত্ত ক্রমশ ছোট হতে লাগলো। কীরা পিছু হতে লাগলো। দুটো নেকড়ে যখন কীরার উপর ঝাঁপিয়ে পড়বে, তখনই তীব্র বেগে জিন্টু ছুটে এলো। এসে নেকড়ে দুটো টুটি টিপে ছুঁড়ে ফেলল। কীরা অবাক হল জিন্টুর শক্তি ও ওর উপস্থিতি দেখে। এক অমানুষিক শক্তি যেন জিন্টুর উপর ভর করেছে। তীব্র হিংস্রতায় ওর চোখগুলো জ্বলছে, গায়ের পেশিগুলো শক্তির প্রাবল্যে ফুটে উঠেছে। নেকড়েগুলো এক এক করে কীরাকে ছেড়ে জিন্টুর উপর ঝাঁপিয়ে পড়ল। জিন্টু এক ঝটকায় সব কটাকে ধরে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। কারো কারো পা ধরে আছাড় মেরে ফেলে তার মাথা চৌচির করে দিল। কীরা আশ্চর্য হয়ে দেখল, যাদের মাথা অক্ষত রয়েছে তাদের হাত পা ভাঙলেও পুনরায় তারা আক্রমণ করছে। এমতো অবস্থায় এক প্রচণ্ড গর্জন করে উঠল জিন্টু। অবিকল নেকড়ের গর্জন। থমকে গেল মুহূর্তের মধ্যে নেকড়ের দল। জিন্টুর চোখগুলো ওদের মতোই চলতে থাকলো। আর নেকড়ের দল এগোলো না। জিন্টুর দিকে তারা নির্নিমেষ তাকিয়ে রইল। জিন্টু তখন কীরার হাত ধরে ওকে নিয়ে ছুটতে লাগলো। নদী পার হয়ে গেলে কীরা সম্বিত ফিরল। জিন্টু, জিন্টু রিচানু ওই অরণ্যে, ওর ঘোর বিপদ, ওর ছিন্ন পোশাকের টুকরো পেয়েছি। জিন্টু কোনো কথা না বলে জোর করে কীরাকে ঘোড়ার পিঠে তুলে নিজেও বসে তীব্র গতিতে ঘোড়া ছুটিয়ে দিল। কীরা ঘোড়া থেকে নামার জন্য জিন্টুকে আঁচড়ে কামড়ে ফালা করে দিল, কিন্তু জিন্টু তাও কীরাকে ছাড়ল না। প্রাসাদে প্রবেশ করে কীরাকে জোর করে সেনাপতি উচ্চির কক্ষে নিয়ে গেল। সেখানে প্রবেশ করে কীরা দেখল সেই কক্ষে সেনাপতি উচ্চির এবং তিন্নি উপস্থিত রয়েছে। কীরা উত্তেজিত হয়ে সেনাপতি উচ্চিরকে বলল, আমাকে এইভাবে জোর করে আনার উদ্দেশ্য কি, যেখানে রাজকুমার রিচানুর জীবন সংশয়? উচ্চির বললেন, শান্ত হয়ে বসো মা। জিন্টু তোমায় জোর করে না আনলে তোমার প্রাণ সংশয় হতো। মোটেই না। আমার মনে হয়
আপনারা চান না যে রিচানু বেঁচে ফিরুক। আপনারা আমার ভালো চান না। জিন্টু জিন্টু চাইলেই আমার সাথে রাজকুমারের খোঁজ করতে পারত। ও ইচ্ছে করেই আমায় এখানে নিয়ে এলো। সে তো তোমার প্রাণ বাঁচানোর জন্য। মিথ্যে কথা, সব মিথ্যে। তোমরা চাও না এই দুটি রাজ্য এক হোক। তোমরা আমাদের রাজ্য দখল করতে চাও। কীরা? কীরা ও উপস্থিত সবাই চমকে কক্ষের প্রবেশ পথের দিকে তাকালো। রাজা উন্নর, রেভা রাজঅধিপতি এবং ছোট রাজকুমার রিচি প্রবেশ করলেন। পিতা জিন্টু আমায়। জিন্টু যা করেছে তোমার ভালোর জন্যই তো করেছে মা। তারপর সেনাপতি উত্তরের দিকে তাকিয়ে বললেন, এবার সেই সময় উপস্থিত হয়েছে। কীরাকে এবার সব বলা উচিত, নইলে অযথা এক সন্দেহের সৃষ্টি হবে। সেনাপতি উত্তর সম্মতিসূচক ঘাড় নেড়ে কীরার চোখের উপর দৃষ্টি রেখে বললেন, তোমার মনে অনেক প্রশ্ন জেগে উঠেছে, আমাদের প্রতি অনেক অবিশ্বাস জন্ম নিয়েছে। কিন্তু কিন্তু বিশ্বাস করো মা, তোমার জন্য, রাজামশাই ও রানীমার জন্য আমরা আমাদের জীবনটাও দিয়ে দিতে পারি। কিন্তু জিন্টুর আজকের আচরণ কি যথেষ্ট যুক্তিসঙ্গত, বিশ্বাসযোগ্য? বলুন পিতৃতুল্য। আমি জানি মা, বিশ্বাস করো ও যা করেছে ঠিক করেছে। তোমায় সব জানানো হলে তুমি বিষয়টা বুঝতে পারবে। তোমাকে জিন্টুর আচরণের ব্যাখ্যা দেওয়ার আগে ওদের জন্ম রহস্য আর ওই নিষিদ্ধ অরণ্য সম্বন্ধে আগে বলতে হবে। যুবক বয়সে আমি ছিলাম এক বণিক, তবুও অস্ত্রবিদ্যায় সিদ্ধহস্ত। তোমাদের রাজ্যেই ব্যবসার উদ্দেশ্যে বজরা সাজিয়ে আমার মাতৃভূমি বঙ্গদেশ থেকে আসছিলাম। পথে হঠাৎ করে প্রচণ্ড ঝড় ওঠে। আমার বজরা ঝড়ের মধ্যে পড়ে ভেঙে যায়। আমি কোনো মতে একটা কাঠের খণ্ড ধরে নিষিদ্ধ অরণ্যের পাড়ে উঠি। তারপর জ্ঞান হারাই। জ্ঞান ফিরে পেতে দেখি এক পরমা সুন্দরী কন্যা আমার দিকে ঝুঁকে আছে। আমার প্রাণদায়ী, ওদের মা। সে আমার প্রাণ বাঁচিয়ে গভীর অরণ্যে এক কুটিরে নিয়ে যায়। আমাকে এক অজ্ঞাত কারণে সে ওখানেই রাখে। মাঝে মাঝে তার এক সখীও আসত। ক্রমশ আমরা প্রেমের বন্ধনে আবদ্ধ হই। আমি তাকে বিবাহ করতে চাইলে সে বেদনার্ত স্বরে জানায় সম্ভব নয়। কারণ জানতে চাইলে সে গভীর রাতে চাঁদের আলোয় আমায় এক প্রশস্ত প্রান্তরে নিয়ে যায়। সেখানে সে তার রূপ পরিবর্তন করে। এক পরমা সুন্দরী মানবী থেকে এক নেকড়েতে পরিণত হয়। না না, সেই নেকড়ের মধ্যে আমি কোনো হিংস্র সাপতকে দেখিনি। তার সজল নয়ন দুটিতে আমি বাঁধা পড়ে যাই। নির্ভয়ে সেই নেকড়ের কাছে গিয়ে তাকে বিবাহের প্রস্তাব দিই আমি। সে তার মানবী রূপ ধরে আমার বুকে কান্নায় ভেঙে পড়ে। তার দল হয়তো আমায় মেনে নেবে না, তাই আমরা ও সখী আর ঈশ্বরকে সাক্ষী রেখে বিবাহ করি। নেকড়ে মানব দলের নিয়ম ছিল, বিবাহের রাত্রে সহবাসের পর যদি সে আমায় দংশন করে তবে আমি তাদের মতোই হয়ে যাব। কিন্তু সে তা করেনি। তাই আমায় সে গোপনে ওই কুটিরেই রেখেছিল, তার দলের থেকে লুকিয়ে। কারণ সে দলের বিরোধিতা করেছিল। ওদের মা ছিল নেকড়ে মানব দলের দলপতির কন্যা। তার দলের এক হিংস্র নেকড়ে মানব তার পানি প্রার্থী ছিল। তিন্নি জিন্টুর মা তাকে একদমই পছন্দ করত না। যখন আমার স্ত্রী সন্তান সম্ভবা, তখন আমি ঠিক করি ওকে আমার দেশে নিয়ে যাব। এক নতুন জীবন শুরু করব আমরা। সেই মতো একটা নৌকো নির্মাণ করি। সেটি নিয়ে আমরা কিন্নর রাজ্যে আসব।
সেখান থেকে দেশের পথ ধরব। টাকা পয়সার অভাব হবে না, কারণ টাকার থলিটি আমার সাথেই ছিল, ভেসে যায়নি কোথাও। সময়ের আগেই তিন্নি জিন্টুর জন্ম। ওরা যমজ, কিন্তু ততদিনে নেকড়ে মানবদের দলপতি আমাদের সব কথা জেনে গেছেন। প্রথম দিকে প্রবল আপত্তি থাকলেও মেয়ে এবং আসন্ন দাদু হওয়ার সংবাদে আমাকে মেনে নিয়েছিলেন। কিন্তু ওদের মার যে পানিপ্রার্থী ছিল, সে ক্রোধে এবং প্রতিশোধ স্পৃহায় উন্মাদ হয়ে আমাদের আক্রমণ করে। দলপতি আমাদের বাঁচানোর চেষ্টায় প্রাণ হারান। তিন্নি জিন্টুর মা ওদেরকে আমার হাতে তুলে দিয়ে আমায় পালাতে বলে। আমি পালাতে অস্বীকার করলে সে বলেছিল, এছাড়া আর পথ নেই। ওই হিংস্র নেকড়েটা সবাইকে শেষ করে দেবে, বাচ্চা দুটোকেও। সেই হিংস্র পশুটা আমাদের আক্রমণ করলে সে তার সাথে যুদ্ধরত হয়। আমি বাচ্চাদের নিয়ে পালিয়ে যাই। আমার আর কোনো উপায় ছিল না। আমি ওদের বুকে নিয়ে ছুটতে থাকি। কিছু নেকড়ে আমাদের তাড়া করে। পথে রাজামশাইয়ের সাথে সাক্ষাৎ। তাকে কোনো মতে সব বলাতে তিনি আমাদের প্রাণ বাঁচান। তিনি জানতেন এই নেকড়ে মানবদের কথা। তিনি আমাদের কিন্নর রাজ্যে নিয়ে আসেন। রানীমাও পরম মমতায় ওদের বুকে টেনে নেন। পরে ওদের মায়ের সেই সখী গোপনে যুদ্ধে ওদের মায়ের মৃত্যুর সংবাদ দেয় এবং এও জানায় যে আমার খোঁজে সেই হিংস্র নেকড়ে, যা বর্তমানে দলপতি, কিন্নর রাজ্য আক্রমণ করতে পারে। রাজামশাইকে সব জানাতে তিনি রাজপুরোহিতের সাথে আলোচনা করে পুরো অরণ্য বরাবর মন্ত্রসিদ্ধ রূপোর গুঁড়ো দিয়ে গণ্ডি কেটে দেন। কারণ রূপোকে নেকড়ে মানবরা ভয় পায়। রূপোর স্পর্শে ওদের শক্তিক্ষয় থেকে প্রাণ নাশ হতে পারে। তার সাথে রাজামশাই এই অরণ্যে সবারই প্রবেশ নিষিদ্ধ করে দেন। কারণ কেউ যদি ওই অরণ্যে প্রবেশ করে, তবে সেই স্থানের মন্ত্রশক্তি দুর্বল হয়ে যাবে এবং রূপোর গণ্ডি মুছে যাবে। রেভা রাজাপতিকেও এই দণ্ডি দেওয়ার কথাই কেবল বলা হয়। জিন্টু মাথা নিচু করে দাঁড়িয়ে, তিন্নির মুখ ভারাক্রান্ত। কীরা হতবাক হয়ে শুনছিল। তার মানে তিন্নি জিন্টু ওরা মানুষ নয়, ওরাও নেকড়ে মানব। সেনাপতি উত্রির হাসলেন, বললেন, ঠিক তা নয়। তিন্নি আমার মতোই পুরোপুরি মানব। জিন্টু রূপ পরিবর্তন না করতে পারলেও তার মার মতন একজন নেকড়ের শক্তি, দৃষ্টিশক্তি ও ঘ্রাণ শক্তি পেয়েছে। তাই সে তোমার দিকে আগত বিপদ বুঝতে পেরে তোমায় বাঁচাতে যায়। কীরা কিছুক্ষণ নতমস্তক হয়ে চুপ করে রইল। তারপর জিন্টুর কাছে গিয়ে তাকে অবিশ্বাস করার জন্য ক্ষমা চাইল। জিন্টু হেসে উঠল সব ভুলে। তিন বন্ধু পরস্পরকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পর কীরা বলে উঠল, কিন্তু রিচানু, সে তো ওই অরণ্যে। রিচানুও ওদের মতো নেকড়ে মানুষ হয়ে গেছে। মানে? কক্ষে বজ্রপাত হলেও কীরা এতখানি চমকাতো না। এবার রাজা উন্নর বললেন, হ্যাঁ, এটাই সত্য। রেভার রাজাধিপতি যখন তাদের রাজ্যের এই মানুষের অন্তর্ধানের বিষয়ে বলেছিলেন, তখন আমার মনে কেমন একটা সন্দেহ হয়। মনে হয় এসব নেকড়ে মানুষদের কাজ হতে পারে। বিশেষ করে কিছু কিছু তথ্য আমার হাতে আসে। আরও জানতে পারি যে রিচানু কিছুদিন আগে ওই অরণ্যে শিকারে গিয়েছিল, নিষেধ অমান্য করেই। তারপর থেকে এই অন্তর্ধান শুরু। রিচানুও পাহারা দেবার নাম করে অদৃশ্য হয়ে যায়। সম্ভবত ওই অরণ্যেই যায়।
কিন্তু পুরোপুরি বিশ্বাস করিনি। তাই এই অকস্মাৎ বিবাহের কথা জানতে পেরেই দ্রুত এখানে চলে আসি, আনন্দের সাথে সাথে একরাশ দুশ্চিন্তা নিয়েই। কিছুদিন আগে জিন্টুর মার সেই সখী আমায় গোপনে সংবাদ পাঠিয়েছে। বর্তমান যে দলপতি সে চায় সারা পৃথিবীতে তাদের রাজ্য প্রতিষ্ঠা করতে। তাদের জাতি পৃথিবীতে রাজত্ব করবে আর মানুষ হবে তাদের দাস। সেই প্রচেষ্টাই এতদিন ছিল, কিন্তু মন্ত্রপুত রূপর গণ্ডির জন্য এতদিন তা সফল হয়নি। কিন্তু রিচানুর অরণ্যের প্রবেশের সাথে সাথেই সেই স্থানের মন্ত্র শক্তি দুর্বল হয়ে পড়ে এবং রূপর গণ্ডি মুছে যায়। সেই স্থান থেকেই দলপতির অনুচররা এই রাজ্যে প্রবেশ করে এই রাজ্যের মানুষদের খাদ্য বানিয়েছে। আর যারা একটু শক্তিশালী তাদের পূর্ণিমার রাতে দংশনের মাধ্যমে নিজের দলভুক্ত করেছে। রিচানুকেও একজন শক্তিশালী নেকড়ে মানুষে পরিণত করেছে দলপতি। যেদিন সে শিকারে যায় সেদিনই দংশন করে। রিচানু এদের স্বরূপ বুঝতে পারেনি, কিন্তু ক্রমশ শারীরিক পরিবর্তন এবং নেকড়ের আহ্বানে তার মানসিক বৈকল্য সে বুঝতে পারে। দলপতির আহ্বানে সে বারে বারে অরণ্যে প্রবেশ করে। দলপতি তার কাছ থেকে কীরার প্রতি তার প্রেমের কথা জানতে পেরে তাকে পূর্ণিমার রাতে বিবাহের জন্য বলে এবং সহবাসের পর দংশনের মাধ্যমে নিজ সম্প্রদায়ভুক্ত করতে বলে। তাই রিচানু পূর্ণিমায় বিবাহের জন্য এত জোর দিল। রেভা রাজাধিরাজ বললেন। সবাই তার দিকে চেয়ে দেখল। একজন পিতা অসহায়ভাবে বসে নিজের আবেগকে সংযত করবার পূর্ণ চেষ্টা করছেন। আজ তার পুত্র একজন হিংস্র নেকড়ে মানুষে পরিণত হয়েছে। সন্তানতুল্য প্রজাদের হত্যার দায় তার পুত্রের উপর। তিনি অসহায়ভাবে কি করবেন বুঝে উঠতে পারছেন না। প্রজাদের রক্ষা করবেনই বা কিভাবে? নিজের সন্তান বা কীরাকেই বা কিভাবে বাঁচাবেন? কীরার চক্ষু অশ্রুপূর্ণ। তার স্বপ্ন ভালোবাসা সব দুর্ভাগ্যের করাল গ্রাসে নিমজ্জিত। কিভাবে সে রিচানুকে বাঁচাবে জানে না। কীরা বলল, কিন্তু রাজকুমারকে পুনরায় কিভাবে মনুষ্যরূপে ফিরিয়ে আনা যাবে? সম্ভব নয়। রিচানুর মধ্যে মনুষ্যজনিত আর কোনো আবেগ নেই। ও এখন নিজ সম্প্রদায় বৃদ্ধি করতে চাইছে মাত্র। আমি বিশ্বাস করি না এসব কথা। কোনো প্রমাণ কি আছে যে রাজকুমার সত্যি নেকড়ে মানুষ? কীরা ক্ষুব্ধ দৃষ্টিতে জিন্টুর দিকে তাকিয়ে বলল। রাজা উন্নর এবার বললেন, তার জন্য আমাদের একটি দল গঠন করে রিচানুর উপর নজর রাখতে হবে। সব সময় সশস্ত্র থেকে আসন্ন বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। উত্রির বললেন, রাজকুমারী কীরা, তুমি রূপোর তৈরি অস্ত্রে প্রস্তুত থাকবে। তোমার তরবারি, তোমার বাণগুলি সব রূপোর তৈরি করা হয়েছে। তিন্নি, জিন্টুর, আমার, রাজা উন্নর, রেভা রাজাধিরাজ, ছোট রাজকুমার, সবাই আমরা প্রস্তুত রূপোর তৈরি অস্ত্রে। পরশু তোমাদের বিবাহ স্থির হয়েছে। কাল গভীর রাতে পূর্ণিমা লাগছে। রিচানু সেদিন পূর্ণ শক্তিতে থাকবে। কাল সে অরণ্যে প্রবেশ করবেই। তুমি যতটা পারবে কাল রিচানুর থেকে দূরে থাকবে। রিচানু সব সময় চেষ্টা করবে তোমার কাছে যাওয়ার। ও যেন কোনোভাবেই তোমায় স্পর্শ করতে না পারে। তিন্নি সবসময় কীরার সাথে থাকবে। কীরা কিছু না বলে চুপ করে রইল। এক বিশ্বাস অবিশ্বাসের সীমারেখায় তার মন আজ আন্দোলিত। ছোট থেকে যাদের ভালোবাসায় ছত্রছায়ায় মানুষ হয়েছে, সে তাদের কথায় বিশ্বাস করবে না। যাকে সে ভালোবাসে, তার চোখে তার প্রতি তীব্র ভালোবাসা দেখেছে, তাকে বিশ্বাস করবে। এমন সময় জিন্টু বলল, কালই তুমি রাজকুমার রিচানুর আসল রূপ দেখতে পাবে। এরপর সবাই চিন্তান্বিত মনে যে যার কক্ষে চলে গেলেন। কীরার মন আসন্ন বিবাহের আনন্দের পরিবর্তে এক অশুভ কালো ছায়ায় ঢেকে।
ভোরের সূর্যের আলোয় চারিদিকের অন্ধকার ধীরে ধীরে কেটে গেল। সমস্ত প্রকৃতি পাখির কলকুজনে ভরে গেল। কিরাদের কক্ষে পূর্ব দিকের বাতায়ন দিয়ে প্রভাত সূর্যের আলো প্রবেশ করল। কক্ষের অন্ধকার তো দূর হলো, কিন্তু মনের অন্ধকার। তিন্নি, কিরা, জিন্টু, রিচি গম্ভীরভাবে যে যার নিজেদের প্রাত্যহিক কাজকর্ম যন্ত্রের মতো সারল। সেনাপতি উত্তরীর এসে আবার নিষেধ করে গেলেন রিচানুর সাথে দেখা করতে। কিরা রিচির কাছে শুনেছে ভোর রাতে রিচানু নিজের কক্ষে ফিরে এসেছে। রিচানু অনেকবার দূত মারফত খবর পাঠিয়েছে কিরার সাথে একটিবার সাক্ষাৎ করার জন্য। তিন্নি বিবাহের আগের দিন সাক্ষাৎকার সম্ভব নয় বলে দূতকে বারবার ফিরিয়ে দিয়েছে। কিন্তু কিরা একবার শুধু রিচানুর সাথে দেখা করতে চাইছিল। সন্ধ্যের পর তিন্নিকে অস্ত্রাগারে যাচ্ছে বলে কিরা গোপনে রিচানুর কক্ষে প্রবেশ করল। রিচানু ওকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরল। কিরা অতি কষ্টে নিজেকে সংযত করল। আমায় তুমি বিশ্বাস করো তো প্রিয়তমা? নিজের থেকেও বেশি রাজকুমার। কিন্তু আগে বলো, তুমি এখন সম্পূর্ণ সুস্থ আছো তো? কেন? আমার আবার কি হলো? কাল নিষিদ্ধ অরণ্য থেকে তোমার ছিন্ন পোশাকের অংশ পেয়েছি আমি। রিচানুর চোখ দুটো যেন জ্বলে উঠল, কিন্তু নিজেকে নিমেষেই সংযত করে নিল। তুমি আমায় বিশ্বাস করো কিরা, কাল আমাদের বিবাহ। তোমার তোমার সব জানা উচিত। শুধু একটা কথা জেনে রেখো, তোমার জীবন আমার সাথেই। তোমায় ছাড়া আমি 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 বাঁচতে পারবো না। অন্য কেউ কি বললো না বললো সেটা সেটা বিশ্বাস করো না। তুমি কি সত্যিটা জানতে চাও? হ্যাঁ, আমি জানতে চাই। তবে চলো আমার সাথে। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? চিন্তা নেই, তোমার সান্নিধ্যে আমি আছি তো। বলে কিরাকে নিয়ে গড়াধীন বাতায়নের কাছে এলো। বাতায়নের ঠিক নিচেই রিচানুর ঘোড়া। কিন্তু দ্বার তো ওদিকে। না না না, ওখান দিয়ে গেলে সবাই বুঝতে পেরে যাবে। বিয়ের আগের রাত্রে তোমায় এভাবে নিয়ে যাওয়া উচিত নয়, কিন্তু সত্যিটা তোমার জানা দরকার। বলে রিচানু কিরাকে কোলে তুলে অনায়াসে বাতায়ন দিয়ে লাফ দিল। অত উঁচু থেকে লাফ দিলেও রিচানুর কিছুই হলো না। কিরা অবাক হলো, এ তো সাধারণ মানুষ করতে পারে না। কিরাকে নিয়ে ঘোড়া ছুটিয়ে দিল নিষিদ্ধ অরণ্যের উদ্দেশ্যে। ওরা কেউ লক্ষ্য করল না কয়েকজন ঘোড়সওয়ার তাদের অনুসরণ করছে। সেই ঘোড়াদের পায়ের সাথে রবারের টুকরো লাগানো, তাই আর কুড়ের শব্দ নেই। রিচানু ঘোড়াকে ওপারে রেখে অরণ্যে প্রবেশ করল। আজ অরণ্যের পরিবেশ কেমন থমথমে, চারিদিক চাঁদের আলোয় ভেসে যাচ্ছে। রিচানু কিরার হাত শক্ত করে ধরে গভীর অরণ্যে নিয়ে গেল। ওরা একটি প্রশস্ত প্রান্তরে এসে পৌঁছল। কিরা অবাক হয়ে রিচানুকে এখানে আনার কারণ জিজ্ঞেস করলে রিচানু বলল, এখানে আমার পিতৃসম একজন মানুষ আছেন, যিনি আমায় এক নতুন জীবন দিয়েছেন। তিনি চান আজই এখানে আমাদের বিবাহ সম্পন্ন হোক। না না, সেটা হয় না, সেটা হয় না। বলি কিরা বিপদের আশঙ্কায় রিচানুর হাত ছাড়িয়ে পিছু হটতে লাগলো। কিন্তু তার মনে হলো অনেকগুলো হলদে চোখের দৃষ্টি তার উপর নিবদ্ধ। ধীরে ধীরে কতগুলো নেকড়ে ওদের ঘিরে ধরল। তাদের মধ্যে থেকে একটি অতীব হিংস্র আকৃতির এবং সুবিশাল নেকড়ের কাছে গিয়ে রিচানু বলল, হে পিতৃতুল্য, আপনার কথা মতো কিরাকে আমি উপস্থিত করেছি। এবার আমাদের বিবাহ সম্পন্ন করুন। আমার আর কিরার মিলনে এক নতুন শক্তিশালী সম্প্রদায়ের সৃষ্টি হোক। নেকড়েটি চাঁদের দিকে তাকিয়ে এক অমানসিক গর্জন করে উঠল।
সেটি রূপ পরিবর্তন করে এক নেকড়ে মানবে পরিণত হলো, যার উচ্চতা বিশাল, রোমশ হাত পা মানুষের মতো, হাতে পায়ে ধারালো ছুরির ফলার মতো মুখ, মুখটি নেকড়ের মতো, তীব্র জিঘাংসায় জল করছে। এসো কীরা, আমাদের ভালোবাসা এবার পূর্ণতা পাবে বলে রিচানু তার হাত ধরে টানল। কখনো নয়, এটা ভালোবাসা নয়। প্রচণ্ড চিৎকারে সবাই বাম পাশে ফিরল। জিন্টু, তিন্নি, রিচি, রাজা উন্নর, রেভা, রাজাধিরাজ আর সেনাপতি উচ্চির বিশ্বস্ত কয়েকজন বীর সৈন্য নিয়ে সেদিকে দাঁড়িয়ে। নিজের স্বার্থ সিদ্ধির জন্য এক হত্যা লীলার সূচনা পর্ব এটি। আরে দেখ দেখ, কে এসেছে, আমাদের হারিয়ে যাওয়া পুরনো বন্ধু। নেকড়ের দলপতি বলে উঠল ঝিন্টুকে দেখে। আমি তোমাদের মতো হত্যাকারীর বন্ধু নই, তুমি আমার মায়ের হত্যাকারী। এসো কীরা, ফিরে চলো আমার সাথে, চলো এসো। না, আমার কীরা কোথাও যাবে না, ও শুধু আমার। বলে এক প্রচণ্ড গর্জন করে উঠল রিচানু, অবিকল নেকড়ের গর্জন। ধীরে ধীরে রিচানুর মুখটা সুচালু হতে শুরু করলো, চোখ দুটি হিংস্রতায় ভরে গেল, হাত পা প্রচণ্ড শক্তিতে ফুলে রোমশ হাত পায়ে পরিণত হলো। হলদেটে ধারালো নখ বেরিয়ে এলো আঙুলগুলি থেকে, সারি সারি সুচালো দাঁত সবকিছু ছিন্ন ভিন্ন করার মত্ততায় উদ্ভাসিত হয়ে উঠল চাঁদের আলোয়। কীরা দৌড়ে জিন্টুদের কাছে চলে গেল, কিছু কিছু নেকড়ের রূপ ধারণ করে নেকড়ে মানবে পরিণত হলো, কিন্তু কিছু নেকড়ে পিছু হটে গেল। তাদের দিকে তীব্র ক্ষোভের দৃষ্টিতে দলপতি তাকালো। কীরা, কীরা, তুমি তো আমায় ভালোবাসো, তাহলে তাহলে ভয় পাচ্ছ কেন? চলে এসো, এসো এসো আমার কাছে এসো, কেউ আমাদের আলাদা করতে পারবে না। তুমিও তো শুধু আমায় ভালোবাসো রাজকুমার, তবে চলে এসো এখানে, আমরা ভালোবেসে একসাথে থাকবো, মানুষের মাঝেই থাকবো, তাদের হত্যা করে নয়, তাদের রক্ষাকর্তা হয়ে। চলে এসো রাজকুমার, চলে এসো, তুমি অন্যায়ের পক্ষ নিও না। দলপতি ক্রোধান্বিত হয়ে নিজের ফ্যাঁসে গলায় বলল, কখনো না, মানুষ আমাদের দাস, আমরা সবচেয়ে শক্তিশালী, পৃথিবীতে আমাদেরই রাজত্ব হবে। রিচানু, তুমি শেষ করে দাও ওদের, আজ সময় আগত, কীরাকে দংশন করো, তবেই সে তোমার হবে, নয়তো মেরে ফেলো ওকে, শত্রুর শেষ রেখো না। তিনি কীরাকে তার ধনুর্বাণ এবং তরবারি এগিয়ে দিল প্রচণ্ড বেগে। চাঁদের আলোয় যুযুধান দুই পক্ষ, অসম লড়াই। একদিকে হিংস্র নেকড়ে মানবের দল, অন্যদিকে সাহসী বীর মানবের দল, দূরে অপেক্ষারত নেকড়ের দল। আকাশের নক্ষত্রগুলো আর চাঁদও যেন এই লড়াইয়ের দিকে তাকিয়ে, আসন্ন ধ্বংসের অপেক্ষায় স্থির বৃক্ষরাজির দল, স্তব্ধ বাতাস। এক অমানসিক গর্জন করে নেকড়ে মানবের দল ছুটে, রিচানু এবং নেকড়েদের দলপতি তাদের এক একটা আঘাতে সৈন্যদের ছিন্ন ভিন্ন করে দিতে লাগল, কখনো বা দেহ থেকে মাথা এক টানে ছিঁড়ে ফেলল। তিন্নির তার রূপোর তরবারির এক কোপে নেকড়ে মানবের মাথা দেহচ্যুত করতে লাগল। কীরার তীর আজ আর লক্ষ্যচ্যুত হল না, কারো হৃদয়, কারো বা নাভিতে গেঁথে তাদের ভবলীলার সাঙ্গ করল।
জিন্টুর লক্ষ্য বরাবর দলপতি ছিল, কিন্তু ঠিক সুযোগ পাচ্ছিল না। যতবার দলপতির কাছে যেতে চাইছিল, কোনো না কোনো নেকড়ে মানব তার সামনে এসে পড়ছিল। প্রচণ্ড ক্রোধে তাঁদের ঘাড় মোটকে দিচ্ছিল জিন্টু। অবশেষে সুযোগ এসেই গেল। দলপতির সামনাসামনি জিন্টু, দুজনের চোখে প্রতিহিংসার আগুন। জিন্টুর সামনে তার মাতৃ হত্যাকারী। জিন্টুর পাশে তিন্নি এসে দাঁড়ালো। দুজনে দলপতিকে যুগ্মভাবে আক্রমণ করল। দলপতি এক ঝটকায় তিন্নিকে ছুঁড়ে ফেলে দিল। জিন্টু সর্বশক্তি দিয়ে দলপতির পা ধরে তাকে দূরে ছুঁড়ে ফেলল। দলপতি উঠে আবার আক্রমণ করল। জিন্টুর শক্তির সাথে দলপতি পেরে উঠছিল না। জিন্টু দলপতির টুটি চেপে ধরল। তার তরবারি আমূল কেটে দিল বুকে। আর তীব্র গর্জন করে দলপতি মৃত্যুর কোলে ঢলে বলল, সেনাপতি উচ্চির নেকড়ে মানবদের সাথে যুদ্ধের পাশে পাশে রাজা উন্নরের দিকেও সতর্ক দৃষ্টি রাখছিলেন। কিন্তু ঈশ্বরের ইচ্ছা বোধ হয় আজ অন্যরকম ছিল। রিচানো সুযোগ পেয়ে রাজা উন্নরকে হত্যা করতে উদ্যত হলে সেনাপতি উচ্চির তাদের মাঝখানে এসে রিচানোকে আক্রমণ করল। চরম আক্রোশে রিচানো উচ্চিরের উপর ঝাঁপিয়ে পড়ল। উচ্চির সোজা তার তরবারি রিচানোর বুকে গাঁথতে গেলে সে এক অদ্ভুত ক্ষিপ্রতায় সরে গিয়ে লাফ দিয়ে সেনাপতি উচ্চিরের টুটি কামড়ে ধরল। তারপর তার ধারালো নখ দিয়ে সেনাপতি উচ্চিরের বুক চিরে ফালা ফালা করে দিল। গল গল করে রক্ত বেরোতে লাগলো। পরম তৃপ্তিতে রিচানো সেই রক্ত পান করল। এই দৃশ্য দেখে তিন্নি জিন্টু শোকে পাগলের মতো হয়ে গেল। তিন্নি ছুটে আসতে গেলে রিচি আর রাজা উন্নর বাধা দিলেন। কীরা রিচানোর নৃশংসতায় স্তব্ধ হয়ে গেল। কিছুতেই বিশ্বাস করতে পারছিল না এই সেই রিচানো যাকে সে ভালোবাসত। রিচানো এবার তার নিজের পিতাকে আক্রমণ করল। কেউ বাধা দেওয়ার আগে দেহ থেকে তার মাথা এক টানে ছিঁড়ে দিল। নিজ পিতাকে হত্যা করল রিচানো। জিন্টু আর সহ্য করতে পারল না। নিজের চোখের সামনে নিজ পিতার হত্যা, এরপর রেভা রাজাধিরাজের হত্যা তাকে ক্রোধে উন্মত্ত করে তুলল। গর্জন করে উঠল। সে গর্জনে পিতৃহারা সন্তানের কান্না যেন নিঃশ্বাস। ছুটে গেল সে রিচানোর কাছে, কিন্তু রিচানো আজ অসীম শক্তিশালী। এক ঝটকায় জিন্টুকে ফেলে দিল দূরে। জিন্টুও ছাড়ার পাত্র না। এক নেকড়ে মানুষের এবং এক আধা নেকড়ে মানুষের প্রচণ্ড লড়াই বেঁধে গেল। জিন্টুর শরীর ক্ষত বিক্ষত করে দিল রিচানো তার দাঁত আর নখ দিয়ে। কিরা তার তরবারি আর তীরের সাহায্যে পরপর নেকড়ে মানুষদের হত্যা করলেও তার দৃষ্টি নিবদ্ধ ছিল এই যুদ্ধের দিকে। রিচি আর তিনি নেকড়ে মানুষদের পরাস্ত করে যাচ্ছিল। ধীরে ধীরে রিচানো ছাড়া বাকি সবাই শেষ হয়ে গেল। কিন্তু ততক্ষণে জিন্টুর অবস্থা খুব খারাপ। কিরা তীর ছুটতেও পারছে না, কি করে পারবে? একদিকে তার বাল্যবন্ধু আর একদিকে তার ভালোবাসা। জিন্টুর পরাজয় আসন্ন, সারা শরীর তার ক্ষত বিক্ষত। রিচানো এক হাতে তার গলা টিপে ধরল, বলল, রাজকুমারী কিরা, দেখো তোমার আর আমার মধ্যে কেউ এলে তার কি দশা হয়। আমি জিন্টুকে ছেড়ে দেবো যদি স্বইচ্ছায় তুমি আমার কাছে চলে আসো। আমি তোমায় দংশন করে নিজের করে নেব এই মুহূর্তে। এক নতুন প্রজন্মের জন্ম দেব আমরা। না,
রাজকুমারী কিরা, না না না, রাজকুমারী কিরা, না না, রাজকুমারী কিরা। জিন্টু ওই অবস্থাতেও কাতর কণ্ঠে বলে উঠল। তিন্নি কেঁদে ফেলল। রাজা উন্নর কিছুই বলতে পারলেন না। চোখের সামনে এই হত্যালীলা দেখে তিনি বিমূঢ় হয়ে গেছেন। কি হলো কিরা, তুমি চাও না জিন্টু বাঁচুক, নাকি নাকি তোমাকেও জোর করে দখল করতে হবে? না 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 না, হাতের অস্ত্রটা ফেলে দাও কিরা, নইলে জিন্টু শেষ। কিরা এগিয়ে গেল অস্ত্র ত্যাগ করে। রিচানো জিন্টুকে ছেড়ে দিল। জিন্টু সশব্দে নিচে পড়ে গেল। তার সারা শরীরে রক্তে লাল হয়ে গেছে। উঠে দাঁড়ানোর ক্ষমতাটুকুও নেই। কিরা, যেও না, ফিরে এসো তুমি। তিন্নি চিৎকার করে বলে উঠল। রিচানো কিরাকে আলিঙ্গন করল। রাজা অন্যর ছুটে কিরার কাছে যেতে চাইলে রাজকুমার রিচি বাধা দিল। রিচানো কিরার ঘাড়ের কাছে মুখ নিয়ে গেল। দংশন করতে উদ্যত হলো। সে দাঁত বসাতে যাবে, অমনি প্রচন্ড যন্ত্রণায় আর্তনাদ করে উঠে কিরাকে ছেড়ে দিল। সবাই চমকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেল। কিরা তার পোশাকের আড়ালে রাখা ছোট্টর উপর ছুরিটা রিচানোর হৃদয়ে আমূল গেঁথে দিয়েছে। রিচানো মরণ চিৎকার করে বলে উঠল, কি করলে তুমি? আমি আমি তোমার ভালোবাসা, নিজের ভালোবাসাকে এভাবে হত্যা করলে? কান্নায় ভেঙে পড়ল কিরা। চঞ্চল কণ্ঠে বলতে লাগলো, কি করে তোমার মতো হত্যাকারীকে ভালোবাসবো, যে নিজের পিতাকে হত্যা করেছে, আমার পিতৃতুল্য সেনাপতি উত্তরকে হত্যা করেছে। আমাকে পেয়েও তুমি জিন্টুকে ছেড়ে দিতে না, সবাইকেই হত্যা করতে। আমি পারলাম না জিন্টুর বদলে তোমায় বাঁচিয়ে রাখতে। আমি পারলাম না। রিচানু মাটিতে পড়ে গেল। ধীরে ধীরে তার দেহের পরিবর্তন হতে লাগলো। মানুষের মতো হাত পা মুখ হয়ে গেল। পূর্বের রাজকুমার রিচানুতে পরিণত হলো। কিরা ছুটে গিয়ে তার মাথাটা কোলে নিয়ে কাঁদতে লাগলো। রিচি তিন্নি ছুটে গেল। রাজা উন্নর জিন্টুকে ধরে আস্তে আস্তে বসালেন। ধন্যবাদ ধন্যবাদ প্রিয়তমা, তুমি আমায় না মারলে এক অভিশপ্ত জীবন বয়ে বেড়াতে হতো আমাকে। এক হত্যাকারীর জীবন মুক্তি দিলে আমায় প্রিয়ে, মুক্তি দিলে আমায়। বলে রিচানু ধীরে ধীরে চোখ বন্ধ করল। কিরা শুধু তাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার প্রথম ভালোবাসা, তার হবু স্বামীকে সে নিজের হাতে হত্যা করেছে। সব কিছু সে হারিয়ে ফেলল। জিন্টু তিন্নি আজ অনাথ হয়ে গেল। রিচি তার পিতাকে হারালো। এই অসম যুদ্ধে মানবরা জয়ী হলেও তাদের প্রিয়জনকে হারালো। ক্ষমতার লোভে সব শেষ হয়ে গেল। বাকি নেকড়ে মানুষ এগিয়ে এলো। তারা মানব রূপ ধারণ করল। তাদের মধ্যে এক রমণী জিন্টুর কাছে এগিয়ে এলো। জিন্টু, আমি তোমার মায়ের প্রিয় সখী ছিলাম। তোমাকে কিছু কথা বলতে চাই আমি, শুনবে তো? জিন্টু মুখ তুলে তার দিকে চাইল। দলের নিয়ম অনুযায়ী যে দলপতিকে হত্যা করবে সেই আমাদের
পরবর্তী দলপতি নির্বাচিত হবে। তুমি দলপতিকে হত্যা করেছ, তাই তুমি আমাদের দলের দায়িত্ব নাও। তোমার মা আমাদের মতোই ছিলেন, আর তার অনেক গুণই তোমার মধ্যে বিদ্যমান। মানুষের সাথে আমাদের শত্রুতা ছিল না, কোনো কালেই ছিল না। দলপতির প্রচণ্ড ক্ষমতার লোভই এই শত্রুতার সৃষ্টি করেছিল। আমরা এই বনে সবার আড়ালেই ভালো আছি। না, তা হয় না। আমার পিতা রাজা উন্নরকে বাঁচাতে প্রাণ দিয়েছিলেন। আমাকে দায়িত্ব দিয়েছিলেন রাজা উন্নর, রানী নিন্না এবং রাজকুমারী কীরাকে রক্ষা করার। রাজকুমারী কীরা আমাকে বাঁচাতে নিজের ভালোবাসাকে নিজ হস্তে হত্যা করেছে। আমি তাকে ছেড়ে কিভাবে থাকবো? আমি পারবো না। ক্ষমা করবেন আমায়। কিন্তু তাহলে আমাদের দলের দায়িত্ব কে নেবে বলো? এই দলটা যে এখন তোমারও। জিন্টু কিছুক্ষণ সময় নিয়ে ভেবে বলল, একটা উপায় আছে। আমি আমার পরিবর্তে আপনাকে এই দলের দলপতি নিযুক্ত করছি। কোনো বিপদ হলে আমি সাথে সাথে ছুটে আসব, সব সময় আপনাদের পাশে থাকব। এর বেশি কিছু করা আমার পক্ষে সম্ভব নয়। সব নেকড়ে মানবরা বাধ্য হয়ে সম্মতি দিল। চাঁদের দিকে মুখ তুলে গর্জন করে জিন্টুর বক্তব্যকে সমর্থন করল। এক বছর পর রেভা রাজ্যের রাজা হিসাবে রিচি রাজ্যভার সামলাচ্ছে দক্ষতার সাথেই। আজ কিন্নর রাজ্যে সে এক শুভ অনুষ্ঠানে আমন্ত্রিত। আজ রাজকুমারী কীরার রাজ্যাভিষেক। রাজা উন্নর অবসর নিতে চান, তাই তিনি কীরাকে রাজ্যের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছেন। রাজকুমারী কীরার প্রধানমন্ত্রী হিসাবে তিন্নি নিযুক্ত হয়েছে এবং সেনাপতি হিসাবে জিন্টু দায়িত্ব নিয়েছে। আজও কীরা রিচানুকে ভুলতে পারেনি। ভালোবাসার মানুষকে কখনোই এত দ্রুত ভুলে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। তার মনের গভীর বেদনাকে ভুলতে সে নিজেকে ব্যস্ত রাখতে চায় এখন। তিন্নি এবং জিন্টু তার যোগ্য সাথী। এদের নিয়েই কীরা এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চায়, যেখানে কেউ ক্ষমতার লোভে পিতৃহন্তা হবে না, কেউ অনাথ হবে না। রাজা উন্নর রাজকুমারী কীরার মাথায় রাজমুকুট পরিয়ে দিলেন। সবাই জয়ধ্বনি দিয়ে উঠল, জয় রাজকুমারী কীরার জয়। শেষ হলো আমাদের আজকের গল্প বন্য রূপকথা। গল্প পাঠে ছিলেন অনুশ্রী এবং ব্রতদীপ। বিভিন্ন চরিত্রে কণ্ঠদান করেছেন রাজকুমারী কীরা, অনন্যা, তিন্নি, ইরাবতী। রাজা এবং জিন্টুর ভূমিকায় সুপ্রিয়, রানিমার চরিত্রে অনিন্দিতা, রিভির ভূমিকায় তন্দ্রা, রিচির চরিত্রে কণ্ঠদান করেছেন রৌনক,
রিচানুর ভূমিকায় সায়ন্তন, সেনাপতি উত্তরীরের ভূমিকায় পিনাকি, রেভা রাজাধিরাজের চরিত্রে অভিজিৎ, নেকড়ে দলপতির ভূমিকায় রাকিব এবং নেকড়ে মানবীর চরিত্রে অনুশ্রী, সূত্রধারের ভূমিকায় আমি পিনাকি। সমগ্র পর্ব পরিচালনায় অনুশ্রী মণ্ডল, সম্পাদনায় ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ বটব্যাল, প্রচ্ছদ অলঙ্করণে SK দিলার, প্রযোজনায় লেখনী প্রকাশনী। আমাদের তরফ থেকে বিশেষ ধন্যবাদ জানাই ব্রতদীপ মুখার্জিকে। কেমন লেগেছে আমাদের আজকের উপস্থাপনা? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্ট সেকশনে। বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আরও অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করুন প্রত্যেকে। দেখা হবে আবার পরবর্তী নিবেদনে। রাত্রিকালীন শুভেচ্ছা জানাই সকল শ্রোতা বন্ধুদের।